নমস্কার, গল্পালাপের ৬৮তম পর্বে আপনাদের জানাই সুস্বাগতম। আজ আপনারা শুনবেন অনিল ভৌমিক রচিত ভৌতিক কাহিনী সাদা ঘোড়ার শ্রুতি নাট্যরূপ। গল্প পাঠ ও বিভিন্ন চরিত্রে যথাক্রমে তন্ময়, অভিজিৎ ও তিতাস। চলুন শুনি সাদা ঘোড়া। যাচ্ছিলাম বন্ধুর বৌভাতের নিমন্ত্রণ খেতে। বন্ধুটি বলেছিল অফিস ফেরত বিকেলের ট্রেন ধরে রাত ৭টা নাগাদ বালিচক পৌঁছতে। সেখান থেকে বাসে ১০ গ্রাম। সময় মতো হাওড়া পৌঁছালাম ঠিকই, কিন্তু ট্রেন ছাড়লো দেরিতে। পথেও ঢিকির ঢিকির করে থেমে থেমে চলতে লাগলো। বালিচক যখন পৌঁছালাম তখন রাত ৯টা। বাস রাস্তায় গিয়ে শুনলাম বাস রুটে কি যেন গোলমাল হয়েছে। লাস্ট বাস সন্ধে ৭টা নাগাদ ছেড়ে গিয়েছে। বেশ বেকায়দায় পড়লাম। বটগাছতলায় এক হোটেল কাম চায়ের দোকানে চা খেয়ে নিয়ে ভাবলাম রাতটা স্টেশনেই কাটিয়ে দেব, সকালে না হয় বাস ধরা যাবে। কিন্তু বন্ধু তো জানে রাত্রে পৌঁছবো, যদি ও দুশ্চিন্তায় পড়ে। সুতরাং রাত্রে যেতে পারলেই ভালো। ব্যাগ হাতে ঘোরাঘুরি করছি, দেখি এক জায়গায় কিছু লোক জড়ো হয়ে কথাবার্তা বলছে। কে যেন ভিড়ের মধ্যে থেকে বলে উঠল, ১০ গ্রাম কজন হলো তাহলে? আমি থমকে দাঁড়ালাম। ভিড়ের মধ্যে এগিয়ে যেতে এক দাড়িওয়ালা লোক আমাকে বলল, বাবু, এই কলকাতা থেকে এসেছেন নাকি? হ্যাঁ ভাই, বাস ফেল করেছি, ১০ গ্রাম যাব। অন্য একজন বলে উঠল, তাহলে ৫ জন হলো। আমি সমস্ত ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারলাম না। আগের দাড়িওয়ালা লোকটি আমার অবস্থাটা বোধহয় বুঝলো। এগিয়ে এসে বলল, বাবু, আমরা হলাম ওই ব্যাপারী, মালপত্র ওই নিয়ে যাওয়া আসা করি। বাস তো নেই, আমরা সবাই মিলে একটা টেম্পু ভাড়া করবো বাবু। ওই মোট যে ভাড়াটা হবে সবাই মিলে একটু ভাগাভাগি করে নিব। এবার ব্যাপারটা বুঝলাম। অন্য একজন বলে উঠল, রাধু, টেম্পো ধরো একখানা। আমি রাস্তার ধারে দাঁড়িয়ে রইলাম। ওরাই ছুটোছুটি করে কোত্থেকে একটা টেম্পো জোগাড় করে নিয়ে এলো। বুঝলাম বাস না থাকলে ওরা এইভাবেই যাতায়াত করে। ওরা রাস্তার ধারে মালপত্র সাজিয়ে রেখেছিল। তারপর টেম্পোতে মাল তুলতে লাগলো। মাল তোলা হলে সেই দাড়িওয়ালা লোকটি আমাকে ডাকলো, বাবু আসুন আসুন বাবু, হয়ে গেছে। মালের উপর সবাই উঠে এখানে ওখানে ইতস্তত মালপত্রের ফাঁকে বা মালপত্রের উপরে উঠে বসে পড়ল। আমাকে বসতে দিল একটা ডালের বস্তার উপর। খুব একটা অসুবিধা হলো না। বাসের কন্ডাক্টরের মতো একজন হাঁক দিল, চলো হে, টেম্পো ছেড়ে দিল যে। দাড়িওয়ালা লোকটি আমার পাশেই মালপত্রের উপর বসেছিল। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, এইসব জিজ্ঞেস করতে করতে চলল। আমিও জবাব দিতে লাগলাম। টেম্পো বেশ জোরেই চলছে। হু হু করে হাওয়া বইছে। চাঁদ উঠেছে আর আকাশে কিছু সাদাটে মেঘ। মাঝে মাঝে টেম্পোটা থামছে, দু একজন মাল নিয়ে নেমে যাচ্ছে।
সবং যাওয়ার রাস্তার মোড়টা ছাড়াতে দাড়িওয়ালা লোকটি বলল, যাক বাবা, এইটুকু পথ পার হলে একেবারে নিশ্চিন্তে। আমি একটু আশ্চর্য হয়ে বললাম, কেন, ভয়ের কোনো কারণ আছে কিছু? লোকটি আস্তে আস্তে বলল, হ্যাঁ বাবু, যারা জানে তারা রেত বিরেতে না এই পথে আসে না। কেন, এই টেম্পোওয়ালা তো এলো। ও যাবে কাঞ্চনপুরের দিকে, ও এদিককার লোক কি না, তাই কি যেন বলতে গিয়ে থেমে গেল লোকটি। টেম্পো চলছে, কার্তিকের শুরু, ঠান্ডার আমেজ হাওয়াতে, দুধারে খেতে কুয়াশাও জমেছে কোথাও কোথাও। এসব দেখছি, হঠাৎ দাড়িওয়ালা লোকটি চেঁচিয়ে বলে উঠল, ড্রাইভার ভাই, একটু জোরে চালাও গো। ড্রাইভার অবশ্য গতি বাড়ালো না, কমালোও না। হঠাৎ টেম্পোর ভটভট শব্দ ছাপিয়ে স্পষ্ট শুনলাম, বাঁধানো রাস্তায় ঘোড়া ছুটলে ঠিক যেমন শব্দ ওঠে, ঠিক তেমন। আমি দাড়িওয়ালা লোকটির দিকে তাকালাম, দেখি সে মুখ নিচু করে বসে আছে। চাঁদের আলোয় যেটুকু দেখলাম তাতে বুঝলাম ও ভয় পেয়েছে। লোকটি চাপা গলায় ডাকলো, রাধু। ওপাশ থেকে রাধু সাড়া দিল। আমি মুখ উঁচু করে সামনের দিকে তাকালাম। শব্দটা বোধহয় সামনে থেকেই আসছিল। হেডলাইটের আলোয় দেখলাম সত্যিই একটা ঘোড়ার মতো সাদা কিছু আগে আগে ছুটে চলেছে। গাড়িটা ততক্ষণে ঘোড়াটার অনেক কাছে চলে এসেছে। হঠাৎ ঘোড়াটা ঘুরে দাঁড়ালো, সামনের দু পা তুলে চি হি হি করে ডেকে উঠল। গাড়িটাও হঠাৎ যেন বেঁকে গেল, তারপরেই কাত হলো। তখনই একটা প্রচণ্ড ঝাঁকুনি খেয়ে আমি ছিটকে পড়লাম। আস্তে আস্তে মনে হলো যেখানে মুখ থুবড়ে পড়ে আছি সেখানকার মাটিটা ঠান্ডা, কেমন যেন কুয়াশা ভেজা, স্যাঁতস্যাঁতে। মাথাটা ভীষণ হালকা লাগছে। মাথার উপরে তখন শুক্লপক্ষের চাঁদ, সাদা সাদা মেঘের দল ছড়িয়ে ছিটিয়ে আছে। হঠাৎ পিচের রাস্তার উপর আবার ঘোড়ার খুরের শব্দ, খুব দ্রুত নয়, কেমন যেন ছন্দময়, দুলকি চালের। খুরের শব্দটা আমার মাথার কাছে এসে থামল। চোখ তুলে দেখি একটা তেজিয়ান সাদা ঘোড়া, দুধের মতো তার গায়ের রং, তার উপর চাঁদের আলো পড়েছে, একটা সাদাটে আলো যেন ঠিকরে বেরোচ্ছে। ঘোড়াটা ঘাড় নামিয়ে একবার আমাকে দেখে নিল, তারপর হঠাৎ সামনের পা দুটো ওপরের দিকে তুলে চিৎকার করে ডেকে উঠল। উদ্যত পা দুটোর প্রায় নিচেই আমি পলকে উঠে দাঁড়ালাম। ঘোড়াটা তখন পা নামিয়ে মাথা ঝাঁকাতে ঝাঁকাতে আমার দিকে এগিয়ে এলো। আমি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটলাম। শুধু একটা ভয় ঘোড়াটা সামনের দুপা তুলে আমার দিকে ঝাঁপিয়ে না পড়ে। ছুটছি আর স্পষ্ট বুঝতে পারছি পেছনে ঘোড়াটাও যেন ছুটে আসছে। ফসল কাটা শূন্য মাটির উপর দিয়ে তখন আমি ছুটছি। পায়ের নিচে এবড়ো খেবড়ো মাটি, খুব একটা শক্ত নয়, বলা যায় নরমই। আমি ছুটছি আর ঘোড়াটাও ছুটে আসছে।
যত দূর চোখ যায় মাঠ আর মাঠ, ছন্ন ছাড়া কুয়াশার জটলা এখানে ওখানে, আর সেই জটলায় পড়েছে জ্যোৎস্না। পেছনে ঘোড়ার ঘুরের শব্দ। হঠাৎ সামনে দেওয়াল খোলা মাঠে কোত্থেকে যেন একটা দেয়াল এসে গেল। বেশ বেশ উঁচু দেওয়াল। দেওয়ালের রং লাল, আর সেই দেওয়ালের গায়ে গায়ে আমি ছুটছি। হঠাৎ দেখি দেওয়াল শেষ, আর একটা বিরাট দেউড়ি, ওপরে নহবতখানা, দুপাশে সিংহমূর্তি, বিরাট দুটো দরজার গায়ে পেতলের সুন্দর কাজ। দরজাটা হাট করে খোলা, কোনো প্রহরী নেই। দ্রুত এসে ঢুকে পড়লাম। ভেতরে ঢুকে দেখি বিরাট অট্টালিকা। চাঁদের আলো তখনও রয়েছে, তাই কুয়াশা ঘেরা অট্টালিকাটা ভালোই দেখা যাচ্ছিল। রাজবাড়ি বলেই মনে হলো। ভেতরে ঢুকতেই ঘর ঘর শব্দ তুলে দরজা দুটো বন্ধ হয়ে গেল। এতে অবশ্য সাপে বর হলো। আমি আটকে গেলাম সত্যি, কিন্তু সাদা ঘোড়াটা ছুটে এসে আমাকে আর ক্ষতি করতে পারবে না। আমি তখনও হাঁপাচ্ছি। মুখ ফিরিয়ে অট্টালিকাটা দেখছি, তখনই দেখি এক মধ্যবয়স্ক লোক সিঁড়ি দিয়ে নেমে আসছেন। দুধে আলতা তার গায়ের রং, টিকলো নাক, কাঁচা পাকা বাবরি চুল ঘাড় অবধি নেমে এসেছে। পরনে চিকনের কাজ করা সিল্কের ঘি রঙের পাঞ্জাবি, গায়ে রূপলি সুতোর কাজ করা সিল্কের চাদর, পায়ে নাগরাই, লম্বা শক্ত সমর্থ চেহারা, কাঁধে ঝোলানো একটা বন্দুক। আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসতে লাগলো লোকটি। আমি কি করব বুঝে উঠতে না পেরে দাঁড়িয়েই রইলাম। দীর্ঘদেহী পুরুষটি আমার এক হাতের মধ্যে এসে দাঁড়ালেন। এক মুহূর্ত তীব্র চোখে আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর হঠাৎ আমার ডান হাতটা চেপে ধরলেন। কি ঠান্ডা সেই হাতটা! আমি কেঁপে উঠলাম, কিন্তু মুঠো কঠিন। ফ্যাঁস ফ্যাঁসে গলায় জিজ্ঞেস করলেন, আপনি কে? আমি কলকাতা থেকে আসছি, পথ হারিয়ে আর কি। হাতের মুঠো আলগা হলো। হাত ছেড়ে দিলেন উনি। সেই ফ্যাঁস ফ্যাঁসে গলায় বললেন, কি করে হারালেন পথ? তাড়া করেছিল। কে কে তাড়া করেছিল? একটা সাদা ঘোড়া। কি সাদা ঘোড়া? কোথায় কোথায় সেই সাদা ঘোড়া? আমার মুখের কাছে মুখ নিয়ে এলেন। দেখি উত্তেজনায় তার চোখ দুটো জ্বলছে। আবার চেঁচিয়ে উঠলেন, কোথায় 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 সেই সাদা ঘোড়া? আমি দেওয়ালের বাইরের দিকে আঙুল দিয়ে দেখালাম। কাঁধে ঝোলানো বন্দুকটা এক ছটকায় হাতে নিয়ে এলেন। বললেন, চলুন চলুন আমার সাথে। আমি সেই দীর্ঘ পুরুষটির পেছনে পেছনে চললাম। বন্ধ দরজার সামনে এসে চেঁচিয়ে উঠে তিনি বললেন, এই কে আছো? দরজা খোলো। ঘর ঘর শব্দ তুলে বিরাট দরজা দুটো খুলে গেল। আমরা বাইরে এসে দাঁড়ালাম। যতদূর চোখ যায় ধুধু খেয়ে তার মাঠ, যেন জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে। মধ্যে মধ্যে কুয়াশার জটলা, কিন্তু কোথায় সেই সাদা ঘোড়াটা? কিছুই তো নেই কোনো দিকে। নিঃশব্দ চারিদিক, এমনকি মেঠো পাখির ডাকও শোনা যাচ্ছে না। হঠাৎ পুরুষটি চিৎকার করে বলতে লাগলেন, রাজন রাজন, কতদিন লুকিয়ে থাকবি তুই? হিম্মত থাকে তো আমার সামনে আয় আয়।
ওর কণ্ঠস্বর উন্মুক্ত প্রান্তরের চারিদিকে ছড়িয়ে পড়ল, কিন্তু সাদা ঘোড়াটার কোনো দেখা নেই। পুরুষটি কেমন ধরা গলায় বলতে লাগলেন, জানেন, রাজন ছিল আমার বড় আদরের সাদা ঘোড়া। নিজের ছেলের মতোই যত্ন করতাম ওকে। বোধহয় ঈর্ষা কাতর হয়ে পড়েছিল আমার ছেলে সম্পর্কে। আমি ওর চোখে দেখেছিলাম সেই ঈর্ষা কাতর দৃষ্টি, কিন্তু গ্রাহ্য করিনি। ছেলের বয়স তখন আর কত, ওই 7-8। ওই রাজন একদিন ছেলেটির চারিদিক ঘুরে ঘুরে ছুটছে, দৌড়চ্ছে, খেলছে। এই খেলা রাজন প্রায় খেলে আমার ছেলের সঙ্গে, কিন্তু সেদিন শেষ খেলা খেলল। আচমকা সামনের পা দুটো তুলে ঝাঁপিয়ে পড়ল আমার ছেলের উপর। নাল বাঁধানো খুঁড়ের গায়ে আমার আদরের ছেলেটা তেতলে গেল। আমি পাগলের মতো হয়ে গেলাম, বন্দুক হাতে ছুটে এলাম, কিন্তু মারবো কাকে? রাজন কোথায়? সেই থেকে খুঁজছি ওই সাদা ঘোড়াটাকে, রাজনকে। জানেন, আমার বিশ্বাস একদিন ওর দেখা পাবই। ওকে শাস্তি পেতেই হবে। কথা বলা শেষ করে পুরুষটি বন্দুকটা মাটিতে ঠেকিয়ে মাথা নিচু করে কি যেন ভাবতে লাগলেন। মুখ ফিরিয়ে দূরে তাকাতে আমি এবার দেখতে পেলাম রাজনকে। একটু দূরে নিথর দাঁড়িয়ে তাকিয়ে আছে আমাদের দিকে। আমি আস্তে আস্তে পুরুষটির কানের কাছে মুখ এনে বললাম, রাজন। পুরুষটি চমকে বন্দুক হাতে তুলে নিলেন, চাপা স্বরে বললেন, আমি নিঃশব্দে আঙুল তুলে দেখালাম। পুরুষটি বোধহয় দেখতে পেলেন রাজনকে। সঙ্গে সঙ্গে মাটিতে হাঁটু গেড়ে বসে গুলি চালালেন। প্রচণ্ড শব্দে সেই উন্মুক্ত প্রান্তর কেঁপে উঠল। বুঝলাম না গুলিটা লাগলো কিনা। মেঠো পাখিরা কিচিরমিচির শব্দ তুলে কুয়াশার মধ্যে দিয়ে উড়ে গেল, আর সাদা ঘোড়াটা পাগলের মতো ছুটোছুটি করতে লাগলো। সাদা মসৃণ মনোরম ভঙ্গিতে এঁকিয়ে বেঁকিয়ে ঘোড়াটা যেন খেলতে লাগলো। ফুলে উঠল তার ঘাড়ের সাদা কেশর। পুরুষটিকে দেখলাম এবড়ো খেবড়ো জমির উপর দিয়ে হামাগুড়ি দিয়ে যেতে। ঘোড়াটির কাছাকাছি পৌঁছে আবার তিনি ঘুরে ছুড়লেন। কুয়াশার সঙ্গে মিশে গেল বারুদের ধোঁয়া। আবার গুলি, আবার শব্দ। এবার একটা অদ্ভুত দৃশ্য দেখলাম। দুধের মতো সাদা ঘোড়াটার গায়ে 3টে গাঢ় লাল রঙের ধারা যেন নেমে আসছে। ঘোড়াটার আগের মতো সেই তেজ নেই, একটু যেন নিস্তেজ হয়ে এসেছে। তবুও তখনও সাদা মেঘের ঢেউয়ের মতো মাঠময় সে ঘুরে বেড়াচ্ছে। জ্যোৎস্না কুয়াশার মধ্যে ঘোড়াটার সেই ছুটে বেড়ানোর দৃশ্য সত্যিই আশ্চর্যজনক। এ যেন এক অপরূপ দৃশ্য। আচমকা সেই অস্পষ্ট কুয়াশার আবরণের মধ্যে দিয়ে ঝড়ের মতো ছুটে আসতে লাগলো ঘোড়াটা। আবার গড়ি ছুটল, কিন্তু ঘোড়াটা সমান বেগে ছুটে আসতে লাগলো। পুরুষটি মাটি থেকে উঠবার আর অবকাশ পেলেন না। ঘোড়াটা ঝাঁপিয়ে পড়ল পুরুষটির উপর। আমি আর দেখতে পারলাম না, পেছন ফিরে ছুটতে শুরু করলাম। এবড়ো খেবড়ো মাটিতে কয়েক পা ছুটতেই আবার মুখ থুবড়ে পড়লাম। শান বাঁধানো মেঝে
জুতো ঘষ্টানোর শব্দ, কিছু কথাবার্তাও যেন কানে এলো। আস্তে আস্তে চোখ মেলে তাকালাম, দেখি একটা ঘরে শুয়ে আছি আমি। বিছানার ওপারে সাদা পোশাক পরা একজন নার্স বই হাতে বসে আছে। সকালের আলো পড়েছে জানলা গলিয়ে। ওষুধের গন্ধে মাথাটা যেন কেমন করে উঠল। আস্তে আস্তে ডাকলাম, সিস্টার, সিস্টার। প্রথম ডাক নার্সটি শুনতেই পেল না। আবার ডাকাতে বই রেখে আমার কাছে এলো। বললাম, এটা কি স্বাস্থ্যকেন্দ্র? এখানে কি করে এলাম? নার্সটি হাসল এবং তারপরই বাঁ দিকের দরজা দিয়ে বেরিয়ে গেল ডাক্তারবাবুকে খবর দিতে। একটু পরেই ডাক্তারবাবু এলেন। হেসে বললেন, এখন কেমন আছেন? ভালো, কিন্তু এখানে আমি এলাম কি করে? কাল রাত্রে বালিচক থেকে আপনি 10 গ্রাম যাচ্ছিলেন টেম্পোতে চড়ে, মনে পড়ছে? হ্যাঁ। সেই টেম্পোটা হঠাৎ রাস্তায় স্কিড করে মাঠের মধ্যে উল্টে পড়ে। কয়েকজনের সঙ্গে আপনিও আহত হয়েছিলেন। মাথাটা একটু জখম হয়েছে, সেজন্যই আপনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। অন্য যাত্রীরা আপনাকে এখানে নিয়ে আসে। ও বিছানার নিচে আপনার ব্যাগ ট্যাগ রাখা আছে, দেখে নিন একবার। আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। ধন্যবাদের কিছু নেই, এটা আমার কর্তব্য। আচ্ছা আচ্ছা ডাক্তারবাবু, আমি যেখানে পড়ে গিয়েছিলাম সেখানে কি কোনো বিরাট রাজবাড়ি আছে? না না, একটা ঝোপঝাড়ে ঢাকা ভাঙা গড়ের মতো আছে। এখানকার লোকেরা বলে ওটা নাকি উড়িষ্যার রাজপরিবারের কোন আত্মীয়ের বাড়ি ছিল। একবার ভাবলাম ডাক্তারবাবুকে সাদা ঘোড়ার রাজন, বন্দুক হাতে দীর্ঘকায় পুরুষ, গুলি ছোড়া, এইসব ঘটনার কথা বলি। ডাক্তারবাবুও বোধহয় আমার মনের অবস্থাটা বুঝলেন। বললেন, কিছু বলবেন? না না না। আমি ক্লান্তিতে চোখ বুঝলাম আর উপলব্ধি করতে পারলাম একটা সাদা ঘোড়া এগিয়ে আসছে আমার দিকে। এতক্ষণ শুনছিলেন অনিল ভৌমিক রচিত ভৌতিক কাহিনী সাদা ঘোড়ার শ্রুতি নাট্যরূপ। গল্পপাঠ ও বিভিন্ন চরিত্রে যথাক্রমে তন্ময়, অভিজিৎ ও তিতাস। আবার কোনো এক রবিবার কোনো এক নতুন কাহিনী নিয়ে হাজির হব গল্পালাপের কোনো এক নতুন পর্বে। ধন্যবাদ।